নিতুর ভাই লিখেছেন ত্রিধা আনিকা। পর্ব ২। কেক খেয়ে মাহবুব ভাই নিতুর শাড়িটাতে মুখ মুছলেন। পানি খাওয়ার সময় শাড়িতে একটু পানি ফেলে দিলেন। অতঃপর হাত পা ছড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। ঠিক ২ ঘন্টা পর আমায় ডেকে দিবি। এখন ৯টা ৪৫ বাজে। ২ ঘন্টা মানে ১১টা ৪৫-এ ডাকবি। ১ সেকেন্ড যেন লেট না হয়। আচ্ছা। ততক্ষণে কি আপনার বন্ধুরা একা থাকবে? একা থাকবে আবার কি? তুই থাকবি ওদের সাথে। তোর বাবার স্টাডিতে বসাবি। মুভি দেখবে ওরা। রাতে আরেকবার খাওয়া দাওয়া করে তারপর ওরা বাড়ি যাবে। খাবার দাবার আছে তো? নিতু মনে মনে বলল, আপনার সবগুলো মেয়ে বন্ধু মরে যাক। যাক যাক যাক। আছে। তোর ঘরে এত পচা গন্ধ করছে কিসের রে? কোথাও কি মুতু করে রেখেছিস? নিতু গলার স্বর টেনে টেনে বলল, রজনীগন্ধা ফুলের ঘ্রাণ আসছে। এই যে এখানে ফুল রাখা আছে। তোর কি ধারণা আমি কোনটা ফুলের গন্ধ আর কোনটা মুতুর গন্ধ বুঝি না? নিতু আর কথা বাড়াতে গেল না। এই মানুষটার সাথে কথা বলতে যাওয়া মানে চোখের পানির ট্রিগার প্রেস করা। নিতুর দরজার কাছে যেতেই মাহবুব ভাই ডাকলেন, নিতু নিচে যে আমার সবচেয়ে সুন্দরী বান্ধবীটা আছে, পিঙ্ক টি শার্ট, ওকে গিয়ে বলবি মাহবুব ভাই গিফট দিতে বলেছে। আমি গিয়ে তার কাছে গিফট চাইবো? হ্যাঁ চাইবি। আমি তোর জন্য গিফট এনেছি, স্পেশাল গিফট। এই গিফট ম্যানেজ করতে গিয়ে এত ঝামেলায় পড়লাম যে তোর বার্থডে পার্টিটাই মিস হয়ে গেল। নিতুর বুকে আবার ধুকপুক শুরু হলো। স্পেশাল গিফট? গিফটটা কিন্তু তুই সবার সামনে খুলিস না, একা একা ঘরে খুলবি। আমি অনেক কষ্ট করে শুধু তোর জন্য এনেছি নিতু। নিতু এক ছুটে নিচে চলে গেল। পিঙ্ক টি শার্ট মাহবুব ভাইয়ের বান্ধবীকে কিছু বলতে হলো না। নিতু যেতেই তিনি একটা প্যাকেট ধরিয়ে দিলেন। অরেঞ্জ জারপারে মোড়ানো সুন্দর প্যাকেট। নিতু প্যাকেট হাতে দৌড়ে বড় চাচার ঘরে এলো। একা ঘরে খুলতে হবে। ইস, মাহবুব ভাই যে কি এমন করে সারপ্রাইজ দিলে তো নিতু মরেই যাবে। প্যাকেটটার গায়ে নিতুর ১,০০,০০০ চুমু খেতে ইচ্ছে করছে। নিতু দরজা বন্ধ করে বিছানায় আয়েশ করে বসলো। প্যাকেট খুলে সে হতভম্ব। দুটো ব্যাঙ লাফিয়ে বেরিয়ে বিছানায় বসে পড়ল। নিতু ও ও বলে চিৎকার করে নিজের কান নিজেই চেপে ধরল। মাহবুব ভাই প্যাকেটে ভরে ব্যাঙ নিয়ে এসেছে, এই তার বিশেষ গিফট। ব্যাঙ দুটো বিছানায় ইচ্ছে মতো লাফাচ্ছে। দুটোর গায়ে নীল রং করা। নিতুর রাগ আর অভিমানে তেতো মিশ্রণ নিয়ে কাঁদতে লাগলো। প্যাকেটের ভিতরে চিরকুটও আছে। নিতু এবং মুতু, জন্মদিনে তোকে কি উপহার দেওয়া যায় এটা আমি ১০ ঘন্টা ধরে ভেবে বের করেছি। দেখ, উপহার হিসেবে তোর সাথে ব্যাঙের চেয়ে ভালো আর কিছুই যায় না। তুই মুতু করিস, আবার ব্যাঙ ধরা মাত্রই মুতু করে। তোরা দুজনেই লাফাস। তোদের কি মিল রে নিতু? আচ্ছা, এমন তো নয় যে তুই আগের জন্মে ব্যাঙ ছিলি। পানিতে এক ঝাঁক ছানা তৈরি করতি, তোর সেসব ছানাকে বলা হতো ব্যাঙাচি। ছি। চোখ মুছে বড় চাচার ঘর থেকে নিতু খুব স্বাভাবিকভাবেই বের হলো। আজ মাহবুব ভাইকে সে কিছু শক্ত কথা শোনাবেই। ঘরে এসে সে চেঁচিয়ে মাহবুব ভাইকে ডাকলো। ডাকছিস কেন? ২ ঘন্টা হয়ে গেছে। ঘুম ঘুম চোখে মাহবুব ভাইয়ের পাশ ফিরল। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, মুখটায় যেন কি মাদকতা। চোখে চশমা না খুলেই ঘুমোচ্ছে। এত অগোছালো হলে হয়? আচ্ছা, চুলগুলো এত কপাল ঢাকা সুন্দর কেন? আর এই যে গালের পাশের দাগটা, কাটা দাগটা, এটার জন্য তো নিতু ১০০০ বার মরতেও পারে। নিতু ফিসফিস করে বলল, আপনি আমাকে ১০০০টা ব্যাঙ দিলেও আমি রাগ করব না। একটা ব্যাঙ ভর্তি কই ফেলে দিলেও রাগ করব না। আপনার এমন মুখটা দেখে আমি অনায়াসে ১,০০,০০০ ব্যাঙের কামড় খেতেও পারি। নিতু উঠে দাঁড়ালো। মাহবুব ভাই অস্পষ্ট স্বরে বলল, চশমাটা খুলে দিয়ে যা নিতু। নিতু শুধু চশমা খুলল না, চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল। এই মাহবুব ভাই চশমা খোলার জন্য হলেও সে এই পৃথিবীতে ১০০০ বার আসতে চায়, ব্যাঙ নিতু হয়েও। মাহবুব ভাইয়ের ঘুম ভাঙল রাত ১২:৩০টায় নিতুর বড় চাচির চেঁচামেচিতে। তিনি সারা বাড়ি মাথায় করে চেঁচাচ্ছেন। চেঁচানোর কারণ, তিনি বিছানায় শুয়েছেন, হঠাৎ তার পেটে কিছু একটা লাফ দিল। তিনি বাতি জ্বালিয়ে দেখলেন তার বিছানায় ব্যাঙ লাফাচ্ছে। নীল ব্যাঙ, লাল ব্যাঙ, শত শত ব্যাঙ। বাড়ির সবাই তার দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে। নিতুর বাবা সোবহান চৌধুরী সাহেব মহা চিন্তিত হয়ে বললেন, আমার ৪৮ বছরের জীবনে আমি এই প্রথম কোনো নীল ব্যাঙ দেখলাম ভাবি। আমার মনে হচ্ছে এটা অ্যামাজন জঙ্গল থেকে এসেছে। বাংলাদেশে তো এই প্রজাতির ব্যাঙ আছে বলে মনে হয় না। নিতুর বড় চাচা ইরফান চৌধুরী সাহেব আরও গম্ভীর মুখে বললেন, পরিবেশ ও বন অধিদপ্তরের একবার কথা বলা দরকার, নাকি প্রাণী সম্পদ অধিদপ্তরে। এরকম ব্যাঙ কতটা ভয়ঙ্কর, এদের কামড়ে মানুষ মারা যায় কিনা, এদের প্রজনন আবাসন সম্পর্কে জানা দরকার। ভয়ে নিতুর গলা শুকিয়ে এলো। মাহবুব ভাই পেছন থেকে ইশারা করে বলল, নিতু তুই
বলতো, দুটো ব্যাঙ দিলাম, তাও আবার তোর বড় চাচির বিছানায় ছেড়ে দিয়ে এলি। দুটো মাত্র ব্যাঙ সামলাতে পারলি না? আপনি একা গিফট খুলতে বলেছিলেন, বড় চাচির ঘর ফাঁকা ছিল তখন। আমি কি তোকে ওনার বিছানায় ছেড়ে দিয়ে আসতে বলেছি? তোদের সারা বাড়ি এখন ব্যাং ব্যাং বলে ঢাকাবাসীকে মেরে ফেলবে। যা গিয়ে বল তুই ব্যাঙ ছেড়েছিস। আমি বলবো? অবশ্যই তুই বলবি। দুটো নীল রং করা ব্যাঙ। আর তোর মহামিথ্যুক বড় চাচি বলছে শত শত লাল নীল ব্যাঙ। এই জন্য তোদের বাড়িতে আমি আসতে চাই না। সব কিছুতেই বাড়াবাড়ি, সবগুলো চূড়ান্ত ধাপ্পাবাজ। তিনি ভয় পেয়ে এরকম বলেছেন মাহবুব ভাই। তো যা, এখন গিয়ে ভয় ভাঙিয়ে দিয়ে আয়। আমার কাঁচা ঘুমটা নষ্ট হলো, এখন মাথা ধরে গেছে। উফ, যা বল গিয়ে, নইলে আমি এক্ষুনি চলে যাব। চাচা ফোনে কথা বলছিলেন। নিতু মাথা নিচু করে ভয়ে ভয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। চাচা, ব্যাঙ আমি এনেছি, কলেজে প্র্যাকটিক্যাল আছে। বড় চাচা বিস্মিত চোখে তাকিয়ে বললেন, তুমি এনেছো? জি চাচা, বায়োলজি প্র্যাকটিক্যালের জন্য সবাইকে দুটো করে ব্যাঙ নিয়ে যেতে বলেছে। আমার ব্যাঙ জন্য আমি নীল রং করে এনেছি। তুমি ব্যাঙের গায়ে নীল রং লাগিয়েছো? জি চাচা, বলে নিতু কেঁদে ফেললো। বড় চাচাকে সে কখনোই মিথ্যা বলে না, শুধু মাহবুব ভাইয়ের জন্য আজ সে মিথ্যা বলল। ঠিক আছে, তুমি কেঁদো না। ব্যাঙ রেখেছিলে কোথায়? আমাদের বিছানায় এলো কি করে? প্যাকেটে রেখেছিলাম, প্যাকেট ফুঁড়ে বেরিয়ে গেছে। জন্মদিনের ব্যস্ততায় খোঁজ করতে ভুলে গেছিলাম। বড় চাচা কিছুটা বিস্মিত কিছুটা রাগান্বিত হয়ে বললেন, এরপর থেকে প্র্যাকটিক্যালে এসব প্রাণী জাতীয় কিছু করার দরকার পড়লে বাড়িতে ঘরে আনবে না, গ্যারেজের স্টোররুমে রাখবে। তোমার চাচি ব্যাঙ ভীষণ ভয় পায়, তার শ্বাসকষ্টের মতো হচ্ছে। যাও, তাকে গিয়ে সত্যিটা বলো। নিতু বিমর্ষ মুখে চোখ মুছতে মুছতে বড় চাচির ঘরে রওনা হলো। এই মাহবুব ভাইয়ের জন্য সে সব অপমান সইতেও রাজি। সকালে নিতুর ঘুম ভাঙল 6টায়। মাহবুব ভাই ডেকে তুলেছেন। আমি চলে যাব, নাস্তা দে। এত সকালে? আমার ভোর 6টায় খিদে পায়। তোদের বাড়ির সবাই তো ঘুম। বুয়াকে ডাকলাম, জবাব দিল না। রাজার বাড়ির গাধাগুলো রাজা বনে গেছে। চোখ কসলাতে কসলাতে বলল, আমি নাস্তা বানাতে পারি না। পারি না মানে? আমি না খেয়ে যাব? তোর জন্য এত কষ্ট করে ব্যাঙ আনলাম, আর তার ফলাফল এই, তুই এক্ষুনি আমার জন্য নাস্তা বানাবি 10 মিনিটের মধ্যে। রান্নাঘরে এসে নিতু ডিম ভাজি করলো, ব্রেড টোস্ট করলো, রাতের তরকারি গরম করলো। মাহবুব ভাই ডিম মুখে দিয়েই বললেন, থু, লবণ দিসনি? একটা কাজও যদি পারতি তুই। এগুলো টোস্ট পুড়ে ছারখার, পারিস তো খালি কাটাকুটি। মাহবুব ভাই নাস্তার মধ্যে পানি ঢেলে দিয়ে উঠে পড়লেন। আমার ফ্রেন্ড রুমঝুম কত ভালো নাস্তা বানাতে পারে তুই জানিস? শুধু বিরিয়ানি রান্না করতে পারে 5 রকমের। মাটন বিরিয়ানিটা তো জাস্ট অমৃত। নিতু সাথে সাথেই মনে মনে বলল, রুমঝুম এক্ষুনি অ্যাক্সিডেন্ট করে মরে যাক, অথবা স্মৃতি হারিয়ে ফেলুক, সব রান্না ভুলে যাক। নিতু গলা শক্ত করে বলল, আমি ভালো মতো পড়াশোনা করি, তাই আপাতত রান্না শিখছি না। পড়াশোনা শেষ করে আমি অবশ্যই ভালো রান্না শিখব, কিন্তু রেগুলার রান্না করব না। বড় চাকরি করব তো, তাই সবসময় হোটেলে হোটেলে খাবো। তুই তো মস্ত বেয়াদব, হোটেলে খাবি, স্বপ্ন দেখিস? নিতু কিছুতেই ভেবে পেল না হোটেলে খাবার খাওয়ার মধ্যে বেয়াদবির কি আছে। মাহবুব ভাই রেগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। দরজা পর্যন্ত গিয়ে বললেন, আরিফ নামের তোর কোন বন্ধু আছে? নিতু মাথা নাড়ালো। এই যে আরিফের সাথে একসাথে রিকশায় বসিস, দেখা যাবে তোকে টিপাটিপি করে সর্বনাশ করে দিয়েছে। খবরদার আর বসবি না। আর তারই বা কি আক্কেল জ্ঞান, বিছানা ভেজানো একটা মেয়ের সাথে রিকশায় বসে যাচ্ছে। আমি তো জীবনেও বসতে পারতাম না, নাক চেপে ধরেও বসতে পারতাম না। অন্য গন্ধ যেমন তেমন, কিন্তু মুতুর গন্ধ ডিরেক্ট ব্রেনে গিয়ে ধরে আমায়। নিতুর চোখে আবার পানি চলে এলো। মাহবুব ভাই কি তাকে কাঁদিয়ে কাঁদিয়ে মেরে ফেলতে চায়? এত খারাপ কেন মানুষটা কি বুঝতে পারে না? প্রতি রাতে ঘুমাবার আগে নিতু শুধু এই মানুষটাকে ভেবেই ভেবেই 1000বার লক্ষবার লজ্জা পেয়ে কেঁপে ওঠে। এই গল্পটি ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন।